দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে প্রতি পর্বে আমাদের সাথে একজন বিশেষ অতিথি থাকে এবং আমরা কথা বলি তার কর্মক্ষেত্র নিয়ে। আজকে আমাদের অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহ মাহমুদ এমপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা একটু যদি আপনাদের সরকারের দিকে তাকাতে চাই, 2/3 আসনে জয় পেয়ে আপনারা সরকার গঠন করেছেন, প্রায় 6 মাস হতে চললো এবং 6 মাসের মধ্যে আপনি সফর করেছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সফর করেছে, মাননীয় প্রধানমন্ত্রী সফর করেছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় যদি আমরা দেখি যে নানা কাজে ব্যস্ত থাকে, সেই জায়গাটা থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে যদি 6 মাসে একটা মূল্যায়ন করতে বলা হয় যে আপনাদের অর্জন এবং প্রাপ্তির মাঝখানে ব্যবধান কতটুকু এবং কোন কোন ক্ষেত্রে আসলে আপনারা টার্গেট মিট করতে পারছেন না কিংবা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয় বহু কারণেই যে কোনো সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, একটি মন্ত্রণালয়। আমাদের কাজ বহুবিধ, অ্যাজ ইউ সেড। শুধু আমাদের বহির্বিশ্বের সাথে যে শুধু কাজ তা নয়, বাংলাদেশ সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো না কোনো কাজ থাকে। আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পরে সবচেয়ে বেশি দৃঢ়তার সাথে এবং আমাদের কনভিকশন নিয়ে আমরা আগাচ্ছি, যেখানে আমাদের টার্গেট খুবই দৃঢ় আছে। আমাদের যে ফরেন পলিসিটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের 31 দফার মধ্য দিয়ে শুরু করেছিলেন, যেটা পরে ম্যানিফেস্টোতে রূপ নিয়েছে। এবং ম্যানিফেস্টো যদি আপনারা দেখেন, আমাদের ফরেন পলিসিটা খুবই ডিফাইন্ড, এবং এই ডিফাইন্ড ফরেন পলিসিটা এখন, যেহেতু আমরা একটি বিশাল ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সেই ম্যান্ডেটটা এখন, সেই ম্যানিফেস্টোটা এখন বাংলাদেশের ম্যানিফেস্টো। সো বাংলাদেশের ফরেন পলিসি যখন বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিতে আগাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই শক্তিশালীভাবে আগাচ্ছে, মেরুদণ্ড সোজা করে আগাচ্ছে, এবং আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি সিদ্ধান্ত আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতিকে মাথায় রেখেই আমরা নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে নানান ধরনের উদ্যোগ আছে বিভিন্ন মন্ত্রণালয় এবং উইংগুলোকে ঢেলে সাজানোর সংস্কারের। তারা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কোনো উদ্যোগ নেয়নি, কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি। তো সেই ভাবনা থেকে কি আপনারা কোনো সংযোজন বিয়োজন সংস্কার করছেন কি না? দেখুন, এই সংযোজন বিয়োজন যে কোনো মন্ত্রণালয় বা যে সরকারের যে কোনো প্রতিষ্ঠানে এটা চলমান প্রক্রিয়া, এটা হতেই থাকবে। বাট আমি এখানে কাজ শুরু করার পরে আমি রিয়েলাইজ করলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিভিন্ন মিশন সহ, আমাদের 81টি মিশন এখন সচল আছে, আরও কিছু মিশন সামনে হবে ইনশাল্লাহ, এবং আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমাদের কিন্তু কর্মরত ব্যক্তিদের সংখ্যা খুবই লিমিটেড পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য মন্ত্রণালয়গুলোর মতো অনেক লোক বল কিন্তু আমাদের নেই। সেই সংকটটা কিন্তু আমাদের বরাবরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, আমাদের রিসোর্স কম। তো আমাদের যারা যোগ্যরা আছেন তারা তো কাজ করছেন। অবশ্যই সংযোজনের একটা পরিকল্পনা আমরা নিয়েছি, আমরা শুরু করার পরে আমরা, কারণ যেহেতু আমাদের ফর্মালি আমাদের এখানে রিক্রুটমেন্টের সময় লাগে, তাই না, নতুন লোকজন নিতে সময় লাগে। আমরা নতুন প্রজন্ম, তাদের ইনোভেশন, তাদের চিন্তাধারাকে মাথায় রেখে, এবং যেহেতু একটি ক্রমবর্ধমান একটা পরিবর্তনশীল বিশ্বে আমরা বাস করি, পলিটিক্স যেরকম পরিবর্তনশীল, ডিপ্লোমেসিও পরিবর্তনশীল, আমাদের সাথে অন্য দেশগুলোর সম্পর্ক ভালো খারাপ সবই কিন্তু ইটস চেঞ্জিং এভরিডে। সো আমরা কিছু ইয়ার্স প্রভিশন এখানে আগেও ছিল, এটা আমরা আরও বেশি অ্যাভেল করব এখন, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। টেম্পোরারি কিছু লোকজন আমরা অ্যাপয়েন্ট করব, যারা পিএইচডি স্টুডেন্ট, তারপরে আপনার ইয়াং প্রফেশনালস যারা ফরেন পলিসিতে ইন্টারেস্টেড, ফরেন মিনিস্ট্রি নিয়ে কাজ করতে চায়, তাদেরকে আমরা তাদের যোগ্যতা অনুযায়ী আমরা কাজে লাগাবো, করব। এবং কিছু ফেলোশিপেরও আমরা ফেলোশিপের প্রোগ্রাম করব, যাতে আমরাও তাদের মানুষের চিন্তাধারা, তাদের মানুষের ট্যালেন্টের, আমরা বাংলাদেশে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, তাদের সুযোগ নিতে পারি, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কাজে লাগাতে পারে, এবং তারাও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে সরকারের জন্য কিছু করতে পারে। তো এই প্রভিশনগুলো আমরা রাখছি।
যাতে ভালো ভালো লোকজন এখানে কাজ করার সুযোগ পায়, ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পায়। আচ্ছা, যাদেরকে এই যে ফেলোশিপ দিচ্ছেন কিংবা যাদেরকে মানে বিভিন্ন কাজের সাথে সংযুক্ত করবেন, সেটা কি চুক্তিভিত্তিক হবে নাকি? না, এগুলো চুক্তিভিত্তিক, এগুলো চুক্তিভিত্তিক। কারণ যদি চুক্তিভিত্তিক না হয় তাহলে কারণ এগুলো তো আমরা ফ্রেশ নিচ্ছি, আমরা ফ্রেশ ইউথ, তাদেরকে সুযোগ দিব আমরা কাজ করার। তাতে বিভিন্ন সেক্টরে যাদের যেই সেক্টরে মেধা আছে, যারা কাজ করতে আগ্রহী, এত উইং, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এত বিবিধ উইং আছে, যেখানে যে কাজ করতে আগ্রহী, যাদের টেম্পারমেন্ট, যাদের যোগ্যতা মেলে, তাদেরকে আমরা ওভাবে আমরা কাজে নিব আর কি। আমরা সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু পরিবর্তনের খবর পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। পররাষ্ট্র সচিব থেকে শুরু করে বড় মিশনগুলোতে পরিবর্তন হচ্ছে। বিশেষ করে পররাষ্ট্র সচিবের পরিবর্তন গেল 1 বছরের, মানে 2 বছর সময় 2বারের মতো হচ্ছে। এটা তো এক ধরনের বার্তা দেয় বাকি ডিপ্লোম্যাটদেরকে। আপনারা কি সেটা মাথায় রাখছেন কিনা? এবং অনেকে অভিযোগ করছে যে বিগত আওয়ামী লীগ আমলে যারা বিভিন্ন ঊর্ধ্বতন মন্ত্রী কিংবা সচিবের কাছে ছিলেন, তারা এখন বেশ গুরুত্বপূর্ণ ডিজির পদে নিয়োগ পাচ্ছেন। তো এই আলোচনা সমালোচনাগুলো আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। আপনারা কি এগুলো নোট নিচ্ছেন কিনা? দেখুন, সামাজিক মাধ্যমে যা যা আসে, এগুলো যদি নোট নেওয়া শুরু করি আমরা, তাহলে আমাদের কাজ করা হবে না, প্রথম কথা। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও তো প্রতি বছর চেঞ্জ হচ্ছে, তো অনেক দেশের হেড অফ দ্য স্টেটও চেঞ্জ হয়ে যাচ্ছে তো ফরেন সেক্রেটারি তো চেঞ্জ হতেই পারে, বা অন্য কোনো পদেও চেঞ্জ আসতে পারে। সেটা অবশ্যই আমি আবারও বলতে চাই, এই সরকার 17 বছরের অনেক সংগ্রামের পরে একটি গণতান্ত্রিক যে সংগ্রামটা আমাদের হয়েছে, বহু নেতাকর্মীর আত্মাহুতি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের আত্মাহুতি, অনেক কিছুর পরে আমাদের এই অর্জন, বাংলাদেশের মানুষের অর্জন এবং আমাদের ইয়াং জেনারেশনের অর্জন। পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই এমন কিছু করবে না যে যা এই অর্জনটাকে খাটো করে। না, ডেফিনেটলি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনও আছে, জুলাইয়ে এই ছাত্রদেরকে সন্ত্রাসী বলেছে, সেও কিন্তু এখন ফরেন মিনিস্ট্রিতে এখন পর্যন্ত নিয়োগে আছে। সেসব ব্যক্তিদের যখন প্রমোশন হয়, তখন স্বাভাবিকভাবে অতীতে যারা প্রমোশন পায়নি কিংবা তারা মনে করে তারা তাদের যে ডিজার্ভ করে পায়নি, তারা ডিপ্রাইভড হচ্ছে, সেই জায়গাটা আপনারা নোট নিচ্ছেন কিনা? না, অবশ্যই নোট নেওয়া হচ্ছে। আর সব পরিবর্তন তো একসাথে আনা সম্ভব না, যেহেতু আমি আগেই বলেছি এখানে আমাদের রিসোর্সের সমস্যা আছে, আমাদের এনাফ লোকবল নেই। তো আমাদের অবশ্যই কারা কারা কি ভূমিকা কোথায় ছিল সেটা অবশ্যই সরকার, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় তো আছেই, সব জায়গায় আমরা এটা নোট রাখছি। বাট অবশ্যই আমাদের কাজও তো করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। এবং আবারও বলছি যে ভরসা রাখতে হবে সরকারের উপরে। আমাদের এই 17 বছরের আন্দোলন কে আঘাত করে এরকম কোনো কাজ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে না। আচ্ছা, আমরা সম্প্রতি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিজয় দেখে জাতিসংঘে, যদি বলি 20-25 কিংবা 30 কিংবা আরেকটু বেশি যদি হয় 40 বছরও বাংলাদেশের কোনো শীর্ষ কূটনীতিকের বহুপক্ষীয় কোনো ফোরামে এই ধরনের বিজয় দেখিনি। সেটি বাংলাদেশকে একটা গর্ব এনে দিয়েছে। আবার একই সঙ্গে ওনাকে যেহেতু এখানে 1 বছর থাকতে হবে, তাহলে কি পুরো দায়িত্ব আপনার কাছে যাচ্ছে কিনা সেটা একটু জানতে চাই। না না, মোটেই না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত পারদর্শী একজন সিজনড ডিপ্লোম্যাট। উনি জাতিসংঘে পূর্বে ওনার কূটনীতির একটা বিশাল ক্যারিয়ার আছে, সফল ক্যারিয়ার আছে। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে ফরেন মিনিস্ট্রি হিসেবে দিয়ে। তো ওনার যেহেতু উনি, এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য একটা অর্জন, এবং আমি মনে করি অর্জনটি আমাদের আমাদের এই গণতান্ত্রিক ধারাকে আমাদের ধন্যবাদ দিতে হবে। কারণ অনেক দিন পরে সারা বিশ্ব বাংলাদেশের উপর একটা আস্থা ফিরে পেয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্পূর্ণ আস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে আছে দেখেই উনি কিন্তু এই ডিসিশনটা নিতে উনি বেগ পেতে হয়নি ওনার। তো এবং অবশ্যই আমরা এটা দেশের অর্জন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং ইউএনসি প্রেসিডেন্ট হিসেবে দুটো দায়িত্বটি উনি সমানভাবে পালন করবেন, এতে কোনো সমস্যা নেই। আর বাকি তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এনাফ লোকজন আছে এটা হ্যান্ডেল করার জন্য। সার্ক নিয়ে বিগত সরকারের কোনো আগ্রহই আমরা খুব বেশি দেখিনি, সেটা যেমন সত্য, তেমনি সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যেও নানান ধরনের মতভেদ আছে। তো দুই মিলে সার্ক অনেক পিছিয়ে গিয়েছিল। সম্প্রতি আমরা চীনকেও দেখেছি সার্ককে সচল করার ক্ষেত্রে কিংবা এম্পাওয়ার করার ক্ষেত্রে তারা
ভূমিকা রাখতে চায়। তো আপনিও সার্ক নিয়ে ভোকাল। সার্ক নিয়ে আসলে বাংলাদেশের এই সরকারের এই মুহূর্তের টার্গেটটা কি ইন পার্টিকুলার? টার্গেট একটাই, সার্ককে তার আগের জায়গায় নিয়ে যেতে হবে। আপনি আপনার নিজের প্রশ্নের মধ্যে আপনি বলেছেন যে গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার সার্ক নিয়ে কিছু করে নাই, মূলত বিকজ যেহেতু সার্ক আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ভিশন ছিল, একটা স্বপ্ন ছিল, সেই কারণেই শেখ হাসিনা সরকার কিছু করে নাই, এটা ইটস ভেরি ক্লিয়ার। কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে খুবই ক্লিয়ারলি সার্কের কথা বলা আছে। সার্ক যদি গত 18-19 বছর ধরে সচল থাকতো, এই সাউথ এশিয়ার দেশগুলো, মেম্বার স্টেটগুলো কিন্তু অনেক, এবং এই দেশগুলোর মানুষ অনেক উপকৃত হতো। আমাদের কানেক্টিভিটি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কৃষ্টি কালচার আমাদের অনেক এগিয়ে যেত এই সকল দেশের, সেটা আমি বলবো আমাদের দেশ, এই সকল দেশের মানুষগুলো সেটা বঞ্চিত হয়েছে। আমরা সার্ককে রিভাইভ করতে চাই এবং সার্ককে আবার সে আগের জায়গায় নিয়ে যেতে চাই। সার্ক কিন্তু ইভেন এখানে সার্কের ব্যাপারে বেশিরভাগ সমস্যাটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে বিগত যে কারণে সার্ক তো স্ট্যাগনেট হয়ে গেছে, সার্কের কোনো আগাজ এগোয়নি, সেটা হচ্ছে ভারত আর পাকিস্তানের যে দ্বন্দ্ব। কিন্তু ভারতও কিন্তু প্রাইম মিনিস্টার মোদিও কিন্তু আপনারা দেখেছেন যে কোভিডের সময় সার্ক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে উনি ডিজিটাল প্ল্যাটফর্মে উনি সকল দেশের সাথে মিটিং করেছেন কোভিডের সময়। তো যখন প্রয়োজন হয় সার্কটা তো আমরা ব্যবহার করছি, আমরা সার্ক ভিসা দিচ্ছি, আমরা সার্ক গেমস আছে, সার্কের আমাদের কালচারাল, সার্কের আমাদের নিম্ন পর্যায়ে সার্কের বিভিন্ন সিটিংগুলো কিন্তু হচ্ছে, কিন্তু এটা ভিজিবল না, দৃশ্যমান না। সার্কের যেই প্ল্যাটফর্মটা আছে, সার্কের যে নেটওয়ার্কগুলো আছে, সার্কের যে প্রভিশনগুলো দেওয়া আছে, এগুলো আমরা কাজে লাগাতে পারছি না। সেটাই এখন বর্তমান সরকার, আমরা চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় চাই যে আমরা সার্কটাকে আবার সেই জায়গায় নিয়ে যাব, রিভাইভ করব। আচ্ছা, সার্কের আলোচনা আসলেই আলোচনা আসে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক। আমরা একটু ভারত নিয়ে প্রথমে কথা বলতে চাই যে নির্বাচনের পরবর্তী চেয়ে এবং নির্বাচনের সময় এবং সাবেক প্রধানমন্ত্রী যখন মারা যান, তার ওই ফিনারেল প্রোগ্রামে কিন্তু তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এসেছিল। তখন অনেকে বলছিলেন যে হয়তো বা সামনের দিনে বিএনপি সরকারের সাথে তারা সুসম্পর্ক গড়তে পারবে, কিন্তু আপনারা যখন কিনে যাচ্ছেন কিংবা তারা পুশিং করছে, কোনো একটা কারণে মনে হচ্ছে যে ভারত বাংলাদেশকে আস্থায় নিতে পারছে না। এটা কি তাদের অতীতের সরকারের প্রতি অতি নির্ভরতা, নাকি আপনাদের কথা তারা বুঝতে পারছে না? সম্পর্ক তখনই টেকসই হবে যে কোনো দেশের সাথে যখন ওইটা আস্থা, বিশ্বাস এবং সম্মানের উপর ভিত্তি করে হবে। তো এখন এটা তো আস্থাটা তো ওয়ান ওয়ে না, এটা টু ওয়ে ট্রাফিক। সো আস্থা, আমাদেরও ভারতের উপর আস্থা থাকতে হবে, ভারতেরও আমাদের উপর আস্থা থাকতে হবে। অ্যান্ড সেম গোজ উইথ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল আওয়ার নেইবার্স। ইটস নট অনলি ইন্ডিয়া, সবার সাথে আমাদের সম্পর্ক কিন্তু আস্থাটা দ্বিমুখী, এবং আমাদের আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আমাদের সম্মানটা থাকতে হবে যার জায়গায়, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের রিলেশনশিপটা। আমি মনে করি যে ভারত রিয়েলাইজ করতে পেরেছে যে গত 17 বছর ধরে তারা যে একটি বাংলাদেশের মানুষ না, তাদের ফরেন পলিসিটা এক কেন্দ্রিক ছিল, একটি দল কেন্দ্রিক ছিল, বা মেবি এক ব্যক্তি কেন্দ্রিক ছিল, যেটা আমাদের দু দেশের সম্পর্ককে ক্ষতি করেছে, সম্পর্কের ক্ষতি হয়েছে। আমাদের দু দেশের মানুষের কিন্তু হৃদ্যতা আছে, সম্পর্কে কিন্তু কোনো সমস্যা নেই। ভারতের মানুষ এখানে বাংলাদেশে আসছে, বাংলাদেশের মানুষ ভারতে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আছে, সবই ঠিক আছে। কিন্তু ভারত সরকারের ফরেন পলিসিটা এতদিন আমার মনে করি এটা ওয়ান ওয়ে ছিল এবং এক কেন্দ্রিক ছিল। সেটাই আমি মনে করি, আই থিঙ্ক দে হ্যাভ রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ এ মিস্টেক। এবং তাদের যে ভারত পিপল টু পিপল রিলেশনের কথা যখন আমরা ডিপ্লোমেসিতে বলি, তখন আদতেই আরেকটি দেশের সব সেক্টরের সাথে সম্পর্ক রাখা, সব মতের সাথে, সব দলের সাথে সম্পর্ক রাখা, এটাই কিন্তু ডিপ্লোমেসির একটা নর্ম। তো সেই জায়গাটা থেকে ভারত এগিয়ে আসবে, সেটাই আমরা আশা করি। এবং বাংলাদেশ ইজ অলওয়েজ রেডি টু কমিউনিকেট উইথ ইন্ডিয়া। অ্যান্ড বাংলাদেশ, আমাদের তো ভারতের সাথে যে কোনো নেইবারের সাথে আপনার ইস্যুস থাকবেই, এটাই নর্মাল। আপনি যে বাড়িতে
বসবাস করেন আপনার পড়শির সাথে আপনার ইস্যুস বেশি থাকবে, দূরবর্তী কারোর সাথে আপনার ইস্যুস কম থাকবে, এটাই ভেরি ন্যাচারাল। তো এখন আমাদের যেই ভারতের সাথে আমাদের যে এজেন্ডাগুলো আছে, ইস্যুগুলো আছে, সেগুলো তো আমাদের কথাবার্তা, ডায়ালগ, এঙ্গেজমেন্ট মাধ্যমেই সুরাহা করতে হবে। তো বাংলাদেশ ইজ রেডি টু ডু দ্যাট অ্যান্ড উই হোপ দ্যাট ইন্ডিয়া রিয়েলাইজেস দ্যাট অ্যান্ড ওনারাও রেডি থাকবেন। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের সময় একটা জনগণের কাছ থেকে এক ধরনের দাবি ছিল যে ভারতের সাথে চুক্তিগুলো বাংলাদেশ গেল সরকার কখনোই ওপেন করে নাই, কি কি চুক্তি সমঝোতা হয়েছে সেটা আপনারা করবেন কিনা, এবং বাংলাদেশের স্বার্থে যেহেতু সবার আগে বাংলাদেশ নীতি নিয়ে আপনারা এগোচ্ছেন, সেই জায়গায় কোনো কোনো চুক্তি যদি বাদ দিতে হয় কিংবা রিভিজিট করতে হয়, রিথিং করতে হয়, সেটা করবেন কিনা? অবশ্যই, বাংলাদেশ ফার্স্ট যখন আমরা বলি উই মিন ইট। এখন এত 17 বছরে আমাদের দেশে কোনো ট্রান্সপারেন্ট কোনো কার্যকরী পার্লামেন্ট ছিল না, সংসদ ছিল না। এখন একটি অত্যন্ত ভাইব্রেন্ট সংসদ আছে, যেখানে প্রত্যেকটি সংসদ সদস্য কথা বলছে, মতামত দিচ্ছে। তো আমাদের তো যেই ধরনের যেই ডিসিশনই হোক না, চুক্তি হোক না কারণ যেই দেশের সাথে আমাদের বর্তমান সরকারের সময়, সেগুলো তো পার্লামেন্টে আসবে, সেগুলো ক্যাবিনেটে আলাপ হবে, পার্লামেন্টে আলাপ হবে, সেটা তো সংসদে আলাপ হয়েই সব কিছু হবে। এবং আগে যে চুক্তিগুলো যেই দেশের সাথেই হাসিনার সরকার করে থাকুক না কেন, আমরা যদি দেখি যে এই চুক্তিগুলো বাংলাদেশের মানুষের ক্ষতির কারণ হচ্ছে, অবশ্যই আমি মনে করি যে সরকার সেটা রিভিজিট করবে এবং করা উচিত। কারণ বাংলাদেশের মানুষের ক্ষতি হোক এমন কোনো চুক্তি তো আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখকর হবে না। ভারত সংক্রান্ত আমার শেষ ছোট ছোট দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভারত সফরে এবছর যাচ্ছেন কি যাচ্ছে না, এটি সবাই জানতে চায়, কারণ হচ্ছে কি পত্রিকা অলরেডি খবর বেরিয়েছে আপাতত উনি সফরে যাচ্ছেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যখন এখান থেকে পালিয়ে যায় পলাতক প্রধানমন্ত্রী, তখন ভারতের সব দল আলোচনা করেই তাকে স্থান দিয়েছিল, মানে এটা তাদের সব দলের এক ধরনের দলীয় সিদ্ধান্ত। তো বাংলাদেশে সে কনভিক্টেড হলেও, বাংলাদেশে অপরাধী হলেও, ভারতে তো সেখানে সব দল মিলে তাকে স্থান দিয়েছে, সেক্ষেত্রে তাকে ফেরত আনাটা কি একটা জটিলতা তৈরি করছে কিনা? আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন উনি কখন, কোন দেশে, কিভাবে, কোন টাইমে যাবেন, এটাই সিদ্ধান্ত। পত্রিকা অ্যাডভান্স কি লেখে ওটার আমার মনে হয় গুরুত্ব না দেওয়াই বেটার। আর হচ্ছে যে আপনার সেকেন্ড কোয়েশ্চেন শেখ হাসিনার ব্যাপারে, অফকোর্স আমার মনে হয় যে আমরা তো এই শেখ হাসিনাকে তার সাজা হয়েছে, তার বাংলাদেশের আইনে তার সাজা হয়েছে, এবং তার মতো তার দলের আরও লোকজনের সাজা হয়েছে। তাদেরকে ফিরিয়ে এনে এখানে বিচারের আওতায় আনা তো এটা তো সময়ের দাবি, জনগণও চাচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমরা ইন্টারিম সরকারের সময় এই প্রসেসটা শুরু হয়েছে, আমাদের সময় আমরা এটা কন্টিনিউ করছি প্রসেস, আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে তাদের সাথে কথা বলছি, যোগাযোগ করছি। তো সুতরাং এটা আইনগত ব্যাপার, এটার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় জড়িত। তো সেখানে আমাদের কাজটা আমরা করছি, আমাদের সরকারের কাজ করছে। অফকোর্স ইন্ডিয়াজ উইল হ্যাজ টু বি দেয়ার, তাদের উইল থাকতে হবে, তারা যদি চায় প্রসেসটাকে এক্সপেডাইট করতে পারে। বাট অবশ্যই আমরা তো চাই, এটা তো আইনগত ব্যাপার, এই আইনের এত মারপ্যাচটা আমি বুঝবো না, আমি নট এ লয়ার, আমি আইনের মানুষ না। বাট আমি যতটুকু বুঝি যে আমরা এক্সট্রাডিশন ট্রিটির আওতায় তার শেখ হাসিনাকে ফেরত এনে এখানে বিচারের আওতায় আনার জন্য আমরা কাজ করছি, এবং সেইটা এখন ভারতের কাছে আছে, ভারত রেসপন্স করতে পারে যে কীভাবে করবে, এই আর কি। আচ্ছা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে উনি মালয়েশিয়া গেলেন। ডেফিনেটলি ফরেন মিনিস্ট্রি পিএমকে গাইড করেন যে কোন কোন দেশে যেতে পারেন কিংবা অবজারভেশনগুলো তুলে ধরে। তো সেক্ষেত্রে আপনাদের প্রেক্ষাপটটা কী ছিল যে মালয়েশিয়া? It's very clear. Malaysia, I think one of the first যে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব, প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম ওনাকে ফোন দিয়েছিলেন, ওনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উনি সাধুবাদ জানিয়েছেন, কনগ্রাচুলেট করেছিলেন, এবং পর্যায়ক্রমে সব দেশই করেছে। বাট মালয়েশিয়া আমাদের অনেক পুরনো একজন পরীক্ষিত বন্ধু, মালয়েশিয়াতে আমাদের বহু বাংলাদেশি থাকে,
মালয়েশিয়ার সাথে বিএনপি দেশের সম্পর্ক এবং দল হিসেবে বিএনপির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও ভালো সম্পর্ক ছিল, শহীদ জিয়ার আমলে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল। তো এটার জন্যই একটা একটা চুজ করা আর কি। আমার মনে হয় না আমার মনে হয় উনি কাছে দূরে কোথাও না, কাছে কোথাও শুরু করতে চাচ্ছিলেন এবং মালয়েশিয়া ওয়াজ এ পারফেক্ট কান্ট্রি টু ডু দ্যাট। দুটি প্রশ্ন ছোট ছোট করে। প্রথম প্রশ্নটি হচ্ছে চীনের সাথে আমাদের সম্পর্কের এলিভেশনটা অনেক বড় হয়েছে, আমরা দেখলাম কমিউনিকে সাইন হয়েছে, যেটা এক ধরনের দলিল বলা যায়। আর দ্বিতীয় হচ্ছে আপনারা যখন চীন সফর করে আসলেন তখন আমরা দেখলাম প্রতিবেশী থেকে পুশিংটা বন্ধ হয়ে গেল, এটা মানে কি কোনো সিগন্যাল? সেটা প্রতিবেশীকে জিজ্ঞেস করেন, আমরা জানি না। আমরা তো সব সময়ের জন্য পুশিন বন্ধ চাই, হ্যাঁ, সেটা তো ওদের সাথে আমাদের ডায়লগ চলছেই পুশিন নিয়ে। এটা আমি বলতে পারবো না, এটা তারাই বলতে পারবে। বাট আমাদের চীন সফর, আই ডোন্ট থিঙ্ক ইট হ্যাজ, একটা দেশের সফর হলে আরেকটা দেশকে এটা কোনোভাবে ইয়ে করে না। মানে সব দেশের সাথে সম্পর্কটা ইউনিক। বাংলাদেশের সব দেশের সাথে সম্পর্ক থাকবে, সেটা আমাদের এখন যেই নীতিতে আমরা আগাচ্ছি, যে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি, আমাদের অর্থনৈতিক কূটনীতি, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য তো আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এখন এই যে যুদ্ধটা চলছে, গালফ ওয়ার, এইখানে এই যুদ্ধটার কারণে আমরা কিন্তু অনেক কিছু আমাদের সামনে আসছে, যে আমরা বুঝতে পারছি যে আমাদের ডাইভার্সিফিকেশনের প্রয়োজন, আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে, আমাদের এনার্জির জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে, আমাদের যে প্রবাসীরা, যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যে বিদেশে গিয়ে কাজ করে, সেটার জন্য আমাদের ভিন্ন নতুন নতুন বাজার খুঁজতে হবে। যদি আমরা একটা সোর্সে থাকি তাহলে কিন্তু উই আর মোর ভালনারেবল টু ভেরিয়াস প্রবলেমস। সো আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করার স্বার্থে এবং আমাদের শ্রম বাজারকে শক্তিশালী করার স্বার্থে কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশন এখন একটা সময়ের দাবি। সেটার জন্য তো আমাদের সবার সাথে সম্পর্ক থাকবে। আচ্ছা, চীনের রাষ্ট্রপতি বলেছেন যে বাংলাদেশের তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করতে চাইলে তারা বাংলাদেশকে সহযোগিতা করবে। তো এইটা কি আপনাদের রিলেশনশিপে বাড়তি স্ট্রেংথ দেয় কিনা, মানে বাড়তি শক্তি, যেটা আপনারা? আমার কাছে মনে হয়েছে যে প্রাইম মিনিস্টার তারেক রহমান's visit to Malaysia and China, এটা মানে বায়োল্যাটারাল রিলেশনকে ছাপিয়ে আরও ইট ওয়াজ এ পার্সোনাল টাচ দুই জায়গাতেই। মালয়েশিয়ার সরকার ওনাকে যেভাবে রিসিভ করেছে, যেভাবে ওনাকে সংবর্ধনা দিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন যেভাবে, সো ওনারা কিন্তু ওনাকে একেবারে আপন করে নিয়েছেন। চায়নাতেও একই ব্যাপার, যে প্রেসিডেন্ট জি জিনপিং প্রথমে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেছেন এবং ওনারাদের সাথেও যে চীন সরকারের সব ঐতিহাসিকভাবে একটি ভালো সম্পর্ক ছিল এবং সেটাও কিন্তু উনি স্মরণ করেছেন। সো আমি মনে করি খুবই এইটা শুধু দুই দেশের যে কোনো একজন প্রধানমন্ত্রীর একটি বিদেশ সফর সেটা কিন্তু নয়, এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুমাত্রিক সম্পর্ককে ছাপিয়ে একটি ইট ওয়াজ মোর পার্সোনাল, অনেক আন্তরিক ছিল। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমি মনে করি চীন সরকার যেভাবে এগিয়ে এসছে, চীন আর বাংলাদেশের সম্পর্কটাকে আরও উন্নতর জায়গায় নিয়ে গেছে এই প্রেসিডেন্ট জি জিনপিং এর কমেন্ট। আচ্ছা, সম্প্রতি আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং অতীতেও দেখেছি যে মার্কিন চুক্তি নিয়ে প্রতিবাদ হচ্ছে। তো আপনার সরকার কিংবা আপনাদের সরকার কি এই চুক্তিটি থেকে একবারে বেরিয়ে যাবে না হয়তো বা, কিন্তু চুক্তির শর্তগুলোকে রিভিজিট করবে কিনা? দেখুন, চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ওরাও ওদের মতো করে ইউনাইটেড স্টেটস ফার্স্ট পলিসিতে চলতেছে, মেবি প্রেসিডেন্ট ট্রাম্পের যে পলিসি। তো এখন আমার প্রশ্নটাও সেই জায়গাটা না, আমি মনে করি প্রশ্ন হচ্ছে আমাদের 37%-এর আশেপাশে থাকলে ভালো হতো না 19%-এ আমরা এসে যেই জায়গায় আমরা আছি সেই জায়গাটাকে আমরা কতটুকু লেভারেজ নিতে পারি, কতটুকু বাংলাদেশের পক্ষে আমরা নিয়ে আসতে পারি, সেইটা হচ্ছে আমি মনে করি প্রশ্নটা অ্যাকচুয়ালি বাণিজ্য মন্ত্রণালয়ের। আপনার যে বাণিজ্য, এটা 100% কমার্স রিলেটেড, এই সব শর্তাবলী, তো শর্ত
কোথায় কি হবে না হবে এটা অ্যাকচুয়ালি কমার্স মিনিস্ট্রি ডিসিশন নেবে, এটা আমাদের এখানে ফরেন মিনিস্ট্রিতে এটার কিছু নাই। কিন্তু আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক ভালো অবস্থা আছে, সবসময় ছিল বাট এখন আরও উন্নতর অবস্থায় আছে। আমাদের ওদের সাথে বিভিন্ন লেভেলে কোঅপারেশন হচ্ছে, এনার্জি কোঅপারেশন, ডিফেন্স কোঅপারেশন, আরও অনেক আমাদের এমনিতেও আমাদের আরএমজি ট্রেড ইনভেস্টমেন্ট এগুলো ওদের সাথে আছেই, এগুলো জোরদার করারও সুযোগ আছে। তো সেই জায়গাটা থেকে একটা খুবই ভালো জায়গা আছে। আমরা এই চুক্তি থেকে বাংলাদেশ মানুষ, বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের ইকোনমি 100% কীভাবে এটার থেকে লেভারেজ পেতে পারে সেটাই বাংলাদেশ সরকারের লক্ষ্য থাকবে। আমি শেষ করতে চাই, ইউরোপের সাথে বাংলাদেশের সম্পর্কের আপনারা নতুন কি টার্গেট নিয়েছেন? বিশেষ করে ইউরোপ আমাদের বড় একটা অংশীদার, গণতন্ত্র থেকে শুরু করে আমাদের অনেক ছাত্রছাত্রী ইউরোপে পড়ালেখা করতে যায়। তো সেই জায়গাটায় সবার আগে বাংলাদেশ নীতিতে ইউরোপের কাছ থেকে আপনারা সম্পর্কে কি অ্যাচিভ করতে চান? আমি এটা বলতেই হবে, ইভেন অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমি সবসময় এটা ফিল করেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন ইজ নট অনলি আমাদের বাণিজ্যর ক্ষেত্রে যে তারা আমাদের এক বড় অংশীদার বা পার্টনার তা নয়, আমাদের গণতন্ত্র, মানবাধিকার সব কিছু ব্যাপারে কিন্তু European Union এবং every member state was very vocal, always they were very vocal। এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের হতদরিদ্রদের জন্য কাজ করা, মানবাধিকারের জন্য কাজ করা, বিভিন্ন দেশ কিন্তু তারা অনেক রকম প্রোগ্রাম প্রজেক্ট নিয়ে আমাদের দেশকে সহযোগিতা করছে। সুতরাং তারা, অফকোর্স ইউ ইজ ওয়ান অফ আওয়ার লার্জেস্ট ডেভেলপ, মানে তার আমাদের বাণিজ্যের জন্য দে আর দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট। সো তাদের সাথে আমাদের সম্পর্ক আমি মনে করি যা আছে, যেটা অবশ্যই আমাদের তো যে আপনারা জানেন যে আমরা অলরেডি এলডিসির জন্য আমরা 3 years ডেফারেল একটা চেয়েছি, সেটা মনে হচ্ছে যে আমরা হয়তো এটা অ্যাচিভ করতে পারবো, আমরা কিছু সময় পাবো, কারণ আমরা মনে করি না যে বিশ্বের যে অবস্থা এবং যে অর্থনীতি, যে ভঙ্গুর অর্থনীতি আমরা ইনহেরিট করেছি গত সরকারের কাছ থেকে, আমাদের সেই অবস্থাটা এখন এলডিসি এই মুহূর্তে না, এই বছর নাই, বাট উই আর প্রিপেয়ারিং ফর ইট। এটাতে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সহযোগিতা করছে, প্রত্যেকটা মেম্বার স্টেট। সো এখন আমি মনে করি যে ওনাদের ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করার সময় এসেছে বিভিন্নভাবে, বিভিন্ন সেক্টরে কিন্তু তারা খুবই আগ্রহী বাংলাদেশের সাথে কাজ করা। এবং আমি মনে করি যে তার একটা কনফিডেন্সও এখন বিল্ড হয়েছে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি অর্থনীতিটাকে গুরুত্ব দিয়ে আগাচ্ছেন, এবং আমাদের যে বাজেট রিসেন্টলি দেওয়া হয়েছে, আমাদের অত্যন্ত এইবল অর্থমন্ত্রী উনি কিন্তু অত্যন্ত পজিটিভলি করছেন আমাদের ক্রিয়েটিভ ইকোনমি যেটা আমরা করছি সেটাকে বুস্ট করার জন্য। সবশেষ প্রশ্ন, 6 মাসের মূল্যায়ন কিভাবে করবেন নিজেকে? আমাকে আমি তো এখন আই এম এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি রাজনৈতিক কর্মী। আমি অত্যন্ত আই এম গ্রেটফুল টু প্রাইম মিনিস্টার তারেক রহমান, আমাকে এই গুরু দায়িত্বটা উনি দিয়েছেন। তা আমি এই কাজ আমি আগেও করেছি, আপনারা জানেন। আমি আমার পরিধিতে, দলের পরিধিতে আমি এই কাজ আগেও করেছি, কিন্তু দায়িত্বটা এখন অনেক বেশি। সেই দায়িত্বটা আমি নিষ্ঠার সাথে, সততার সাথে পালন করার চেষ্টা করেছি। 6 মাসে আমি আবার আপনার আমি ইন্টারভিউর প্রথমে আমি বলছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেকগুলো চেঞ্জ, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আবার একটা ফোকাস, আবার একটা শক্তিশালী মন্ত্রণালয় হিসেবে আমরা দাঁড়া করানোর চেষ্টা করছি, যেটা আমাদের মাননীয় ফরেন মিনিস্টার, আমাদের ফরেন অ্যাডভাইজার আছে, সবাই মিলেই আমরা কাজটা করছি। আমাদের ইতিমধ্যে আমরা নতুন কিছু উইং খুলেছি, আমরা জলবায়ু উইং খুলেছি, আমাদের মাইগ্রেশন উইং খুলেছি, স্পোর্টস অ্যান্ড ডিপ্লোমেসি উইং, কালচার উইং খুলেছি, এবং সেই উইংগুলো খুব ভালো কাজ করছে। আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করছি খুব রেগুলারলি প্রবাসী কল্যাণে, আমাদের প্রবাসী ভাইদের সমস্যার সমাধানের জন্য আমরা প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটা ফোকাল কমিটি করা হয়েছে, যেই কমিটি রেগুলার বেসিসে আমাদের প্রবাসীদের সমস্যাগুলো অ্যাড্রেস করবে। তারপরে আমাদের যেই কনসুলার ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো হ্যান্ডেল করার জন্য বিদেশে, বিশেষ করে গালফ কান্ট্রিতে, সৌদি আরব সহ ইউএই, এই সকল দেশে আমাদের বাংলাদেশি ভাইরা অনেক থাকে, তাদের পাসপোর্ট রিলেটেড অনেক ইস্যুস থাকে। আমাদের লোকবলের
অভাবের কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। সেই সমস্যা অ্যাড্রেস করার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা একটা মিটিং করে একটা এই সমস্যা সমাধানের দিকে আমরা আগাচ্ছি এবং সেইটাও আমরা কাজ করছি। তো আমাদের 6 মাসে আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক অ্যাচিভমেন্ট আছে এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা আমাদের মন্ত্রণালয় সকলকে এবং 81 মিশনের সকলকে আমার ধন্যবাদ দিতে হবে যে আমাদের জাতিসংঘে আমাদের যে এই বিজয়, হ্যাঁ, এটা তো সাইপ্রাস 10 বছর ধরে কাজ করছে, আমরা 3 মাস ধরে কাজ করছি, সেখানে যে বিজয়টা আমরা অর্জন করেছি এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকেই সেই বিজয়ের ভাগিদার। তো শুধু অ্যাচিভমেন্ট আছে, বাট অনেক চ্যালেঞ্জেসও আছে অবশ্যই। এই বর্তমান বিশ্বের যুগে যেখানে যে কোনো জায়গায় যে কোনো সময় যুদ্ধ লেগে যাচ্ছে, সেখানে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে ম্যানিভার করে আগানোটাই সার্থকতা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে। অর্জন যেমন আছে সামনে চ্যালেঞ্জ আছে, উনি স্বীকার করলেন। তবে দেখা হবে মুখোমুখি অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।